আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 7 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। স্কটল্যান্ড বিশাল বড় অফিসে একটা রুমে মিটিং এ ব্যস্ত ধূসর চোখের ছেলেটি। মিটিং এর মধ্যে বেশ কয়েকবার তার মোবাইলে কল এলো, বার কয়েকবার কেটে দিল সে। মিটিং শেষ করে নিজেই আবার কল ব্যাক করলো। ছেলেটা বলল, কি ব্যাপার জিসান, এতবার কল দিচ্ছিলে কেন? আমি বারবার কেটে দিচ্ছিলাম, তারপরও তুমি কল দিয়েই যাচ্ছ। তোমাদের না আমি বলেছি মিটিং এ থাকলে আমি কখনো কল ধরি না। জিসান বলল, সরি বস, আসলে আমি বুঝতে পারিনি। ছেলেটা বলল, কি খবর বলো? তোমাকে না বলেছিলাম আমার হীরের আরো ছবি চাই, কিন্তু তুমি এখনো পাঠাওনি কেন? জিসান বলল, আসলে বস এর মধ্যে আমার মনে ছিল না। চিন্তা করবেন না, আজকের মধ্যে পাঠিয়ে দিব। আজকে কলেজে নবীনবরণ অনুষ্ঠান, তাই মিহু খুব সুন্দর করে সেজে এসেছে। আমি ক্যামেরাম্যানকে ঠিক করে রেখেছি মিহুর ছবি তোলার জন্য। ছেলেটা বলল, গুড, ভেরি গুড, কিন্তু তুমি ওকে নাম ধরে কেন ডাকছো? ভাবি বলে ডাকবে। শুনছো, আর যেন এই কথাটা না বলতে হয়, মনে রাখবে কথাটা। জিসান বলল, জি বস, তবে একটা ব্যাড নিউজ আছে। ছেলেটা বলল, কি ব্যাড নিউজ? কপাল কুচকে কথাটা জিজ্ঞেস করলো। জিসান বলল, নিবরাজ। ছেলেটা বলল, ওয়েট, ওই নিবরাজকে? খান কোম্পানি ও কলেজের ওনার নিবির খানের ছেলে? জিসান বলল, জি বস। ছেলেটা বলল, নিবরাজ তো আমাদের প্রতিনিধি পক্ষ, ওদের সাথে আমাদের বিজনেসের ক্ষেত্রে ভালো শত্রুতা আছে। নিবরাজ ও তার ভাই আইজান নাকি দেশে ফিরে এসেছে, ওদের কলেজেই তো হীর ভর্তি হয়েছে। কিন্তু নিবরাজ কি করেছে? জিসান বলল, তেমন কিছু নয় বস। ছেলেটা বলল, তাহলে? জিসান বলল, নিবরাজ মিহুকে ভালোবাসে। ছেলেটা বলল, হোয়াট? রেগে জিজ্ঞেস করলো। জিসান বলল, জি বস, গত 3 বছর ধরে রাজ মানে নিবরাজ ভাবিকে ভালোবাসে। ছেলেটা বলল, তোমায় কে বললো? জিসান বলল, ওদের বন্ধুরা এই বিষয়ে কথা বলছিল, আমি গাছের আড়ালে লুকিয়ে সবকিছু শুনে নিয়েছি। ছেলেটা বলল, আমি ওকে ছাড়বো না, তবে তোমরা চিন্তা করো না, হীর শুধু আমার, ও আমারই থাকবে। শুধু নিবরাজকে ওর জীবন থেকে সরিয়ে দিব। না, চুপ করে থাকলে হবে না, এবার গেম স্টার্ট করতে হবে। জিসান বলল, ঠিক আছে বস, আমি রাখছি। ছেলেটা বলল, রাখো, ওই জায়গায় সারাদিনের খবর আমাকে দিও। জিসান কলটা কেটে দিল। ধূসর চোখের ব্যক্তিটা টেবিলে থাকা সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিল, সামনে থাকা যাবতীয় জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। আজও কলটা দিয়ে জিসান বাঁকা হাসি দিল। জিসান বলল, আগুন লাগিয়ে দিয়েছি তোর মনে মিস্টার, অনেক হিসাব বাকি আছে তো। তবে সে পর্যন্ত তোর গোলামি করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তুই নিবরাজের ক্ষতি করবি? হাউ ফানি! নিবরাজের গায়ে তোর একটা আচরও আমি পড়তে দিব না, ওর ক্ষতি আমি কিছুতেই করতে দিব না। হাউ ফানি! তুই ওর ক্ষতি করবি। জিসান নিজের মনে বিড়বিড় করতে করতে তার কলেজে চলে গেল, মুখের মধ্যে তার এক টুকরো বাঁকা হাসি। কারো সর্বনাশ ঘনিয়ে এসেছে, তবে সেই সর্বনাশ নিবরাজের নয়। এদিকে কলেজে স্টেজের সামনে চেয়ারে দ্য টিম অফ রেইনবো এর সবাই বসে আছে। স্যারদের উপদেশ আর বকবকানি অসহ্য লাগছে, তারপরেও উঠতে পারছে না। ওদের সাথে রাজ, জান আর মেহরাব, তাদের দলে সবাই বসে আছে। মিহুর সাথে রাজ বসেছে, বসেও থাকতে পারছে না, আবার উঠতেও পারছে না। আজকের প্রধান অতিথি নিবির খান, বিশেষ অতিথি জীবন খান, হীরের বাবাও তাদের সাথে আছে। মিহু কিছু সময় পর পর বিরক্তির সাথে হাই তুলছে। মিহু বলল, দূর, ভাল লাগে না, এই জায়গায় মূর্তির মতো বৈশা বকবকানি সহ্য করার কোনো মানেই হয় না। যাইতেও পারছি না, সাথে নিবরাজ চিলি মশলা বৈশা রয়েছে। দূর ছাই, অসহ্যকর, সরেও না এখান থেকে। কালকে যে হাতের মধ্যে চিপা ধরছিলাম তাও শরম হয় না তার, আজকেও আমার সাথে আইসা বৈশা রয়েছে। ইচ্ছা করতেছে হাতের মধ্যে জোরে একটা কামড় দিয়া কাইটা ফেলাই। নিজের মোবাইল টিপতাছে আর এইখানে আমারে বকবকানি শোনাইতাছে। জীবনটা তেজপাতা হয়ে গেল এই স্যামরাডার লিগা। বিড়বিড় করে কথাগুলো বলল। নিবরাজ বলল, কি এত বিড়বিড় করে? মিহু বলল, আমার বকবকানি সহ্য হইতাছে না, প্লিজ আমাদের এখান থেকে যেতে দিন। নিবরাজ বলল, এখান থেকে এক পাও নড়লে পায়ের মধ্যে বাড়ি দিব, চুপচাপ বসে থাকো, এটাই তোমাদের শাস্তি। গতকাল আমার হাতে টিপে দিয়েছিলে, এখন সেই দিনের সত্য আজকে তুলবই, আর তুমি এসব সহ্য করবে। ধমকের সুরে কথাগুলো বলল। মিহু আর কোনো কথা বলল না, চুপচাপ চেয়ারে মাথা হেলান দিয়ে রাখলো। ঘুমে ওর চোখ বুজে আসছে। মিহুর বেশি বকবকানি শুনলে ও বেশি কাজ দেখালে ওর ঘুম ধরে। একদম রাজের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। নিবরাজ বলল, পাগলি মেয়ে, এই হইচই
মাইকের আওয়াজে কিভাবে ঘুমিয়ে গেল। সত্যি 1 লাখের মধ্যে একটা হবে ওর মতো মেয়ে। নিবরাজ মিহুর মুখের দিকে আসা বেবি চুলগুলো হাত দিয়ে কানের দিকে গুজে দিল, তারপরে কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। পিছন থেকে মেহেরাব জোরে চিৎকার করে বলল। মেহেরাব বলল, রাজ, এটা পাবলিক প্লেস, যা করার একটু ভেবে চিন্তা করিস। এত কিছুর পর আমার বোনকে পেয়ে আমার মাথা গুলিয়ে ফেলিস না। রাজ মুচকি হাসলো। ও যে কত খুশি এখন। ওর মিহু আজ ওর কাঁধে মাথা রেখেছে। এর চেয়ে বেশি খুশি আর কিসে হতে পারে। বিষয়টা চোখ এড়ালো না নিবির খান ও ফাহিম মির্জার থেকে। নিবির বলল, ফাহিম, আমরা বোধহয় এবার বন্ধুত্ব থেকে বেয়াই হতে চলেছি। ফাহিম বলল, কেন? নিবির খান বলল, রাজ ও মিহিকে দেখছিস? ফাহিম বলল, দেখলাম তো। নিবির বলল, আমার ছেলে কোনো মেয়ের দিকে কখনো চোখ তুলে তাকায় না, কোনো মেয়েকে নিজের ত্রিসীমানায় ঘেঁষতে দেয় না। সেই ছেলের কাঁধে আজকে তোর মেয়ে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর আমার ছেলের কোনো রিয়াকশনে নেই, আপন মনে মোবাইল চালাচ্ছে। এতেই সবকিছু বোঝা যায়। ফাহিম বলল, তোদের যদি মিহুকে পছন্দ থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই, আমার রাজকে ভীষণ পছন্দ। নিবির বলল, আমারও কোনো আপত্তি নেই, আমার ছেলে যাকে পছন্দ করবে আমরা তার সাথেই বিয়ে দেব বলে ঠিক করে রেখেছি। এখানে সে যদি তোর মেয়েকে পছন্দ করে আমাদের কিসের আপত্তি থাকতে পারে? তারপরও রাজের মা রাজি থাকলে হবে। এবার বুঝেছি, এই জন্যই আমার ছেলে অন্য কাউকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। ফাহিম বলল, তুই যা ভালো বুঝিস তা কর, আমিও এর মধ্যে পারিবারিক সবার সাথে কথা বলে দেখব। নিবিড় বলল, ঠিক আছে। অনেকক্ষণ পর মিহুর ঘুম ভাঙলো। ঘুমের মধ্যে মিহু রাজের ডান বাহুকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। মিহু ঘুমে থাকতে রাজ অনেকগুলো ছবি তুলে নিয়েছিল। কে জানে কবে আবার এমন সুযোগ পাবে। ঘুম ভাঙতেই মিহু দেখলো এখনো বকবকানি থামেনি। মিহু কিছুটা বিব্রত হয়ে গেল, রাজের হাত ছেড়ে দিল, তারপরে উঠে গেল। তারপর চলে গেল দ্য টিম অফ রেইনবোর কাছে। কয়েক ঘন্টা পর এর মধ্যে নবীনবরণ অনুষ্ঠান হয়ে গেছে। কিছুক্ষণ পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মিহু কিছু সময় ধরে খেয়াল রাখছে, একটা ক্যামেরাম্যান শুধু ওর ছবি তুলেই যাচ্ছে। মিহু আস্তে করে চেয়ার থেকে উঠে গেল, সাথে বাকি 6 জন বাইক থেকে হকি স্টিক নিয়ে এলো। তারপর ওই ক্যামেরাম্যানের পিছনে গিয়ে দাঁড়ালো। ক্যামেরাম্যান বলল, কোথায় গেল? ম্যাডাম তো এইদিকেই উঠলেন। হঠাৎ করে ক্যামেরাম্যান মিহুর পিছন থেকে হকি স্টিক দিয়ে 2-3টা খোঁচা দিল। পিছনে ঘুরে তাকাতেই মিহু ভ্রু নাচিয়ে চোখের ইশারা করলো। মিহু বলল, অনেকক্ষণ ধরে খেয়াল রাখছি আপনি আমার ছবি তুলছেন, ঘটনা কি? ক্যামেরাম্যান বলল, কোনো ঘটনা নেই ম্যাডাম। মিহু বলল, ওই রুশান, সায়াম, কিরণ 3 জন বলল, জি বস। মিহু বলল, এইডারে কলেজের পিছনে নিয়ে আইতো, ওর সাথে অনেক হিসাব নিকাশ বাকি আছে, ওর মিহুর ছবি তোলার মজা ভালো করে বুঝাই দিমু। 3 জন বলল, ওকে তোরা যা, আমরা আইতাছি। 3 জনে ধরে জোর জবরদস্তি করে ক্যামেরাম্যানকে কলেজের পিছনে নিয়ে গেল। মিহু একটা উঁচু টিলার উপরে বসলো। ওর সামনে ছেলেটাকে দাঁড় করানো হলো। মিহু বলল, ছবি কে তুলতে বলেছে? ক্যামেরাম্যান বলল, আমি জানি না ম্যাডাম। মিহু বলল, সত্যি করে বল, তা না হলে কিন্তু এই হকি স্টিক দেখছিস সবগুলো কিন্তু তোর পিঠে পড়বে, এইটা দিয়ে মাথা ফাটামু। এবার ক্যামেরাম্যান সত্যি সত্যি ভয় পেয়ে গেল। ছেলেটার বয়স বেশি নয়, 24 বছর হবে। ক্যামেরাম্যান বলল, আমি চিনি না, একটা ছেলে আমাকে কিছু টাকা দিয়ে আপনাকে দেখিয়ে দিল আর ইমো নাম্বার দিয়ে গেল, বলেছিল ছবি তোলা শেষ হলে আপনার ছবিগুলো ওর নাম্বারে পাঠিয়ে দিতে। মিহু বলল, দেখতো রোশান কতগুলো ছবি তুলেছে। রোশান ক্যামেরাম্যানের হাত থেকে ক্যামেরাটা ছো মেরে নিয়ে গেল আর ছবিগুলো দেখতে লাগলো। রোশান বলল, হির, এই বেটাই তো তোর অনেক ছবি তুলে ফেলেছে। মিহু বলল, ডিলিট করে দে আর যা গিয়ে ডাইপার নিয়ে আয়। আভা বলল, ডাইপার দিয়ে কি হবে? ডাইপার দিয়ে কি করবি? মিহু বললে, ওরা পরামো, ওর সাহস কি করে হয় আমার ছবি তোলে। সায়েম বলল, ডাইপারের অনেক দাম, 5 পিস 200 টাকা, উন্নত মানের আর কি। আফরা বলল, কিপটা জানি কোথাকার। কিরণ বলল, এতগুলো দিয়ে কি করবি? মিহু বলল, বাকিগুলো তো করে পরামু। রেগে কথাটা বলল। রিম বলল, ডাইপার ছাড়, আমার ব্যাগে শাড়ি আছে, ওইটা দিয়ে এখন কাম চালা, আমি তো শাড়ি চেঞ্জ করে ফেলছি। মিহু বলল, আচ্ছা দে। ক্যামেরাম্যান বলল, ম্যাডাম আমাকে মাফ করে দিন, আমি আর আপনার ছবি তুলবো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আবা বলল, মাফ করতে পারি এক শর্তে। ক্যামেরাম্যান বলল, কি শর্ত? আফরা বলল, তুমি এই শাড়িটা পরবা আর আমরা তোমার ছবি তুলবো। ক্যামেরাম্যান বলল, না ম্যাডাম, আমি পারবো না। কিরণ বলল, তাহলে মামা আমাগর হির তোমার হসপিটালে ভর্তি করব। আফরা বলল, বেশি ভাইব না মামা, তাড়াতাড়ি কও। রিম বলল, যদি রাজি হইয়া যাও তাহলে তোমার শাড়ি পয়রা ক্যামেরা দিয়ে ছবি তুলমু, আর যদি রাজি না হও তাহলে। সায়েম বলল, শাড়িটা পরে সারা কলেজে ঘোরামু। মিহু বলল, কোনটায় রাজি আছো বলো। ছেলেটা প্রথম শর্তে রাজি হয়ে গেল। সায়েম, কিরণ, রোশান মিলে ছেলেটাকে শাড়ি পরাচ্ছে। আফরা বলে দিচ্ছে কি করে পরাতে হয়। শাড়ি পরা শেষ হয়ে গেলে তারপর ওরা সবাই মিলে ছেলেটার সাথে অনেকগুলো ছবি তুললো। তারপর শুধু ক্যামেরাম্যানকে ছবি তুললো। তারপর যে ছেলেটা ইমো নাম্বার দিয়ে গিয়েছিল সেই ছেলেটার নাম্বারে এই ছবিগুলো পাঠিয়ে দেওয়া হয়। অনেকগুলো ছবি তুলেছে ছেলেটার।
আফরা বলল, কিছুক্ষণ ছেলেটার শাড়ির আঁচলটা এইভাবে মেলে ধরতে বল, আবার ঘোমটা দিয়ে দেয়, আবার বলে অন্য স্টাইলে করতে। হঠাৎ সেইখান দিয়ে আইজান যাচ্ছিল, ওদেরকে দেখতে পেয়ে একদিকে চলে গেল। ওদের সামনে এসে ক্যামেরাম্যানের এই অবস্থা দেখে চোখ কপালে তুলে ফেললো। আইজান বলল, কি হচ্ছে এখানে? রিম বলল, ছবি তোলা হচ্ছে। আইজান বলল, ওকে শাড়ি পরিয়েছ কেন? রোশান বলল, ও হীরের ছবি তুলেছে আর ওকে আমরা স্পেশাল ভাবে সাজিয়ে ছবি তুলছি। আইজান বলল, ওকে ছাড়ো, এই ছেলে তুমি শাড়ি খোলো। মিহু বলল, হ্যাঁ তুমি শাড়ি খোলো, কারণ এই শাড়িটা এখন আইজান খানকে পরানো হবে। দাঁতে দাঁত চেপে কথাটা বলল। আইজান বলল, কি? মিহু বলল, জি, কারণ তিনি এখন আমাদেরকে ডিস্টার্ব করতে এখানে আসে, নেংটি ইঁদুরটা, তাই এখন ওকে শাড়ি পরাবো। ওদের কথা বলার ফাঁকে ক্যামেরাম্যান শাড়িটা খুলে ওর ক্যামেরা নিয়ে মোবাইল হাত থেকে নিয়ে তারপর দৌড়ে চলে গেল। এভাবে কলেজের গেটের সামনে এসে থামলো, তারপর একটা রিক্সা ডেকে তার মধ্যে বসে চলে গেল। তারপর রিক্সায় করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ক্যামেরাম্যান বলল, বাপরে কি মেয়ে রে বাবা, যেমন মেয়ে তেমন তার ফ্রেন্ড। আমি আর ওই কলেজের দিকে পা রাখছি না। আর একটু সময় থাকলে হয়তো আমাকে শাড়ি পরে সারা কলেজ ঘোরাতো। বড্ড বাঁচা বেঁচে গেছি। অন্যদিকে আইজান ক্যামেরাম্যানকে বাঁচিয়ে দিয়ে নিজে বিপদে পড়ে গেছে। মিহু বলল, কি বললাম সায়েম? রোশান আর কিরণ, কানে কি শুনতে পাচ্ছিস না? আমার সাথে লাগতে আসার মজা ওকে বুঝিয়ে দিব। ধর ওকে, শাড়ি পরিয়ে সারা কলেজ ঘোরাবো। আইজান বলল, একদম না, তোমরা কিন্তু তিনজন আমার কাছে আসবে না। ছেলে তিনজন সামনে এগুতে গেলে জান পিছন দিকে দৌড় দিল, সোজা নিবরাজের সামনে চলে গেল। ওরা সাতজন হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। নিবরাজ বলল, কিরে কি হয়েছে? আইজান বলল, সব দোষ তোর। নিবরাজ বলল, আমি আবার কি করলাম? আইজান বলল, কে বলেছিল ওই অ্যানাকন্ডাটাকে খুঁজে আনতে? নিবরাজ বলল, কেন, আমি বলেছি, কি হয়েছে? আইজান বলল, বাপরে, আমার আর কিছু সময় থাকলে আমার মান সম্মানের 13টা বাজিয়ে দিত। মেহেরাব বলল, কেন, কি হয়েছে বলবি তো? আইজান সবাইকে পুরো ঘটনাটা খুলে বলল। ওরা প্রত্যেককে উচ্চস্বরে হেসে উঠল। নিবরাজ বলল, ভালোই হতো, তোকে শাড়ি পরা দেখতাম। সিয়াম বলল, আমি তো এর মধ্যে তোকে কল্পনাও করে ফেলেছি দোস্ত। আইজান বলল, হাসতে থাকো, তোমাদেরই তো দিন, তোমরা হাসবে না তো কে হাসবে? মনে রাখিস, দিন সবার সবসময় সমান যায় না, আমারও দিন আসবে। রাগে বিড়বিড় করতে করতে আইজান ওদের সামনে থেকে চলে গেল। কিছু সময় পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 7 নম্বর পর্বটা এখানেই এড করা হলো। তো গাইস, তোমরা যারা যারা প্রথম থেকে এই গল্পটা দেখে আসছো, তো সকলে বলে যাবা যে তোমাদের কাছে গল্পটা কেমন লাগতেছে, আর আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, তোমরা যারা যারা ঘরে বসে প্রতিদিন 500 থেকে 1000 টাকা পর্যন্ত ইনকাম করতে চাও, এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক পিন করা থাকবে। তো তোমরা যারা যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চাও, তারা সকলেই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। সেখানে তোমাদেরকে কিভাবে কাজ করবে সেটা আমি বুঝিয়ে দিব। আর হ্যাঁ গাইস, তোমরা যারা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।